আপনার কাছে যেই প্রসঙ্গটি দিয়ে শুরু করবো, আসলে কয়েকটা বিষয়ে কথা বলবো বরাবরের মতোই। প্রসঙ্গ যেটি দিয়ে শুরু করি যে গেল 13ই মার্চ প্রেস ক্লাব অফ ইন্ডিয়া দিল্লিতে একটা ইফতার আয়োজনে, সেখানে জাহাঙ্গীর কবির নানক মানে আওয়ামী লীগের নেতৃবৃন্দর আয়োজনে একটা ইফতার আয়োজন হয়েছে বলে জানা যাচ্ছে। সেটির একটা ছবি প্রকাশ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের, এবং তার প্রেক্ষিতে সেটিকে রেফার করে আপনাদের দলের অ্যাক্টিভিস্ট বা আইনজীবী নিঝুম মজুমদার তিনি বলছেন যে মানে জুলকারনাইন স্যার বলেছেন সেখানে বেলজিয়াম থেকে গিয়ে হাসান মাহমুদও জয়েন করেছিলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু নিঝুম মজুমদার বলছেন না, হাসান মাহমুদ যান নাই, কিন্তু কারা ছিলেন তাদের নাম আবার তিনি সেখানে প্রকাশ করেন নাই। আপনি কি জানেন আসলে কি হয়েছে, মানে কারা আয়োজন করেছিল, কারা সেখানে অতিথি হিসাবে এসেছিলেন বা কারা আসেন নাই আমন্ত্রিত হয়েও? আপনাকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে আপনার ওদের প্রেস ক্লাবের যিনি সভাপতি তিনি মোস্ট লাইকলি এই দাওয়াতটা বা নিমন্ত্রণটা আয়োজন করার ক্ষেত্রে পুরো ভূমিকা পালন করেছেন। এবং আমরা সোশ্যাল মিডিয়া থেকে যতটুকু পাই, কারণ আসলে তো এখন আমাদের দলের বেশিরভাগ অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছে। আপনার একেবারে কনভেনশনাল মিডিয়া বলতে যা বোঝায় তার মাধ্যমে কোনো বিবৃতি দেওয়া বা কোনো স্টেটমেন্ট দেওয়ার জায়গায় তো আমরা অনেকদিন ধরে নাই। সোশ্যাল মিডিয়া থেকে আমরা যেটা পাচ্ছি যে আসলে ওই দাওয়াতটাতে যাদেরকে দাওয়াত করা হয়েছিল মূলত ফিউ ইন্ডিয়ান পলিটিশিয়ানস এন্ড ফিউ মেইন স্ট্রিম জার্নালিস্ট, তারা কেউই আসলে খুব একটা সাড়া দেন নাই বা উপস্থিত হন নাই। তো সেটা না হওয়ার পিছনে সঙ্গত কারণ আছে, কারণ আসলে আওয়ামী লীগ বলতে তো অন্য যারা দাওয়াত দিচ্ছেন বা দাওয়াত খেতে চাচ্ছেন বা দাওয়াত খাওয়াতে চাচ্ছেন তাদেরকে খুব একটা বাইরের বিশ্বের মানুষ ওইভাবে নেতৃস্থানীয় মনে করেন না। আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের সভানেত্রী ফ্যাক্টর, সুতরাং এদের দাওয়াত আসলে কতটুকু সাড়া দিবে সেটা প্রশ্ন থেকে যায়। আর ভারতীয় গণমাধ্যম বলুন, কি উদ্দেশ্যে এই দাওয়াতটা ছিল? হ্যাঁ, আমি সেই জায়গায় আসছি। ভারতীয় গণমাধ্যম বলুন বা ভারতীয় রাজনীতিবিদ, তাদের কাউকে বোকা মনে করার কোনো সুযোগ তো নাই। তাদের নিজস্ব একটা রিসার্চ এবং একটা অ্যানালিসিসের জায়গা আছে। সেই জায়গা থেকে কোন নেতার কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু জনপ্রিয়তা আছে বা কার কতটুকু মেকানিজম আছে কোনো পরিবর্তন আনার, সেটা তো একটা ফ্যাক্টর। সুতরাং সেই জায়গা থেকে খুব উঁচু মান কেউ পাবেন বলে আমার মনে হয় না যাদের নাম বা কথা উঠছে। এটা এক। 2 নম্বর, এখানে একটা উল্লেখ থাকে যে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রদূত ছিলেন যার নাম ছিল মার্শা বার্নিকেট, যদি আমি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা ব্যাপার হয়ে গেছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকানরা একবার ক্ষমতায় আসে, ডেমোক্রেটরা একবার আসে, কিন্তু রিপাবলিকান অর ডেমোক্রেট ইররেসপেক্টিভ তারা তাদের রাষ্ট্রদূত যেই হোক তাকে তারা ওন করে। রাষ্ট্রদূত মানে ওই দেশ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, because he or she is carrying the flag of United States of America, and that's a very big deal for Americans and also in American politics, because আপনি জানেন যে আমাদের দেশে যেমন ধরেন নির্বাহী ক্ষমতার যিনি অধিকর্তা অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী, তিনি চাইলেই যে কাউকে রাষ্ট্রদূত বানাতে পারেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারটা এরকম না। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রদূতের অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ টু বি অ্যাপ্রুভড and acknowledged by the Senate, so it's a very big deal, it's a big thing. একদিকে নমিনেট করা, আরেকদিকে অ্যাপ্রুভালের ব্যাপার আছে। তো সেই জায়গা থেকে যেটা হচ্ছে যে জনাব জাহাঙ্গীর কবির নানক সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কিন্তু মার্শা বার্নিকেটের গাড়িতে হামলা করার যে মামলা, সেই মামলার তো উনি 1 নম্বর আসামি, এবং আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, তদন্ত করে তার নামটা কিন্তু মামলা থেকে বাদ দিতে পারে নাই। তার মানে কি? তার মানে হচ্ছে যে প্রচন্ড চাপ ওই মামলার ব্যাপারে ছিল। এখন এমত অবস্থায় যারা ধরেন চোখ কান খোলা রাখে, ইন্ডিয়ার মতো জায়গায় যেটা পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ, সেই দেশের একজন রাজনীতিবিদ বুঝে না খোঁজ নিয়ে চলে যাবেন, আমি আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তার মানে আওয়ামী লীগের এমন ব্যাকগ্রাউন্ডের নেতাদের ডাকে সাড়া দিলেন না অতিথিরা, নাকি আওয়ামী লীগের ডাকেই আসলে এখন আর সাড়া মিলছে না? না, ওটা আওয়ামী লীগের ডাক কিভাবে হচ্ছে? এটার অফিসিয়াল অবস্থানটা কোথায়? এটা তো কোনো, প্রথম কথা এটা কোনো অফিসিয়াল অবস্থান নেই। দ্বিতীয় কথা হচ্ছে ব্যক্তির ডাকে তো সাড়া দেবেন না। আমি তো সেটাই আপনাকে বুঝাচ্ছি যে ভারত অলরেডি একটা টাসলের ভিতরে আছে উইথ মার্কিন যুক্তরাষ্ট্র।
কিন্তু কিন্তু ব্যক্তি সেখানে ডাক কেন, মানে ব্যক্তি ডাকবেনই বা কেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য না, আছে। সেটা আমি জানি না, আমি অন্তর্যামী না, আমি কে কি চিন্তা করে করছেন, কত পয়েন্ট নেওয়ার জন্য করছেন বা কি চিন্তা ভাবনা, আই ডোন্ট নো। যদি সত্যি দলের ভালো হতো এটা করার মধ্যে দিয়ে, তাহলে সেটা আমি অ্যাপ্রিসিয়েট করবো না কেন? আমি তো আওয়ামী লীগের জন্য কর্মী। হ্যাঁ, আমার তো হারানোর আছে, পাওয়ার কিছু নাই। হ্যাঁ, দল ভালো করলেই সেটা আমার পাওয়া, দল ভালো জায়গায় গেলেই সেটা আমার পাওয়া, আমি তাই মনে করি। শুধু আমার একার না, কোটি মানুষের পাওয়া। কারণ বাংলাদেশের রাজনীতিতে ভারসাম্য যদি ফিরে আসে, আওয়ামী লীগ ফিরে আসার মধ্য দিয়ে, তাহলে এটার উপকার শুধু আওয়ামী লীগ যিনি করেন তিনি পাবেন না, এটার উপকার 17 কোটি মানুষই পাবেন। যে কোনো জায়গার ভারসাম্যর উপকার সকলে পায়। সমস্যাটা হয়ে যাচ্ছে যে আমরা যত নিবিড় ভাবে চিন্তা করতে চাই না, যাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি তারা তার থেকেও বেশি নিবিড় ভাবে চিন্তা করছে। এবং সমস্যা হচ্ছে যেই অতি ভারত নির্ভরতার উপরে ভিত্তি করে আমাদের কর্মকাণ্ডগুলো আমরা সাজানোর চেষ্টা করেছি, সেই জায়গাটা থেকে আমরা এখন আছি। ভারত with open arms they are trying to help the BNP government, the newly elected honorable prime minister. এখন সেই জায়গায় আপনার ভালো না লাগতে পারে, আমার ভালো না লাগতে পারে, কিন্তু আমাদের তো মানিয়ে নিয়ে সামনে আমরা কি করব সেটা ঠিক করতে হবে। তো 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরে ভারত এখন, মানে আমি আসলে এই প্রসঙ্গের এখনো আসতে চাইনি, আগের প্রসঙ্গ শেষ হয়নি, তবে এটা হারিয়ে যাবে বলে একটু প্রশ্নটা করে রাখি যে বলছেন ভারত এখন মানে নতুন ইলেক্টেড সরকারকে সহযোগিতা করছে পূর্ণদমে। আমার গত অনুষ্ঠানে ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাত, তিনি বলছেন যে ভারতের আশীর্বাদেই ক্ষমতায় গেছে বিএনপি। আপনিও কি এটার সাথে একমত পোষণ করবেন? আমি তো এভাবে কথা বলি না আসলে। প্রথম কথা হচ্ছে যে ডক্টর হাবিবে মিল্লাত যার কথা বললেন, ওনাকে আমি খুব সম্মান করি, খুব শিক্ষিত মানুষ। উনি একজন সফল চিকিৎসক, একজন সার্জন ছিলেন, এবং আপনি জানেন উনি বাংলাদেশের বাইরে দীর্ঘদিন সফলতার সাথে ওনার চিকিৎসা পেশা প্রচারিত করেছেন। জ্ঞানী মানুষ। আমি ওনার কথায় যাওয়ার আগে বলি, আপনার এখানে যতজন আমরা আসি আওয়ামী লীগের পক্ষ থেকে, কয়জন আপনি মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর সাথে কথা বলে, এন্ডোর্সমেন্ট নিয়ে এসে কথা বলে? কেউ তো কিছুই জানে না, এসে কি নিয়ে কথা বলতেছে। ভারতের এখন আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি। ভারতের সমর্থন নিয়ে এসেছি কি আসেনি, সেটা তো অনেক গভীর বিষয়। আমি একটু অগভীর জায়গায় কথা বলি। সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যখন জয়শঙ্কর ঢাকায় আসছেন, প্রশ্নগুলো এইভাবে হতে হবে যে ওনার কি অপশন ছিল কিনা না আসার? নিশ্চয়ই ছিল। ওনার জায়গায় উনি পররাষ্ট্র সচিব পর্যায়ের কাউকে পাঠাতে পারতেন। ওনাদের পররাষ্ট্র বিষয়ক যে সংসদীয় কমিটি, হ্যাঁ, যেটা সভাপতি আমাদের খুবই নাম করে একজন সাংসদ ভারতে, ওনার নামটা হলো কি বলে, যাই ভুলে গেছি, মনে পড়লে বলবো, শশী থারুর। হ্যাঁ, তাকে পাঠাতে পারতেন। আপনি একসময় বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত ছিলেন হর্ষবর্ধন সিংলা, যিনি এখন রাজ্যসভার সদস্য, তাকে পাঠাতে পারতেন। অপশন গুলা কি কি ছিল? অনেক অপশন ছিল, বাট জয়শঙ্করজি নিজে আসার সিদ্ধান্ত নিলেন। এখন আপনি এটা খাতায় লিখে ফেলেন। 2 নাম্বার, ওনার সাথে প্রণয় বার্মা, সে যাওয়া আসা করছে। এরপরে আপনি ভারতের সংসদে বেগম খালেদা জিয়ার জন্য শোক প্রস্তাব হচ্ছে, যে ভারত সমর্থন একরকম দিচ্ছে, কিন্তু না না, এভাবে না, তার আশীর্বাদে আসছে, এটি কি না? আমি একটা ভিন্ন আঙ্গিক দেওয়ার চেষ্টা করছি আপনার অনুষ্ঠানে, একদমই না। ইটস এ কোয়েশ্চন অফ অপশন। আমি আওয়ামী লীগকে ফেলে দিচ্ছি না, আমি কাউকে উপরে উঠেছি, আমি আপনাকে রিয়েলিটি গুলো বলতেছি। আপনি ভারতের সংসদে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আপনি শোক প্রস্তাব করলেন। এখন অপশন গুলো কি? প্রস্তাব হচ্ছে যে হুসেন মোহাম্মদের সাথে 9 বছর রাষ্ট্রপতি ছিল, তার তো ভারতের সাথে কোনো বিমাতা সুলভ সম্পর্ক ছিল না, কিন্তু তার নাম কি সংসদে উঠেছে? উঠে নাই। এর আগে অনেক রাষ্ট্রপতি, আরো অনেক প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করেছেন, তাদের কারো নাম কি সংসদে শোক প্রস্তাব দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। তার মানে কি অপশন ছিল শোক প্রস্তাব না আনার, কিন্তু নেওয়া হয়েছে, গেল। এবার আপনি চলে আসেন সামনের দিকে। নির্বাচন হওয়ার পরে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কি ভারত অভিনন্দন জানিয়েছে? হ্যাঁ, জানিয়েছে। অপশন ছিল না জানানো? হ্যাঁ ছিল, কিন্তু অভিনন্দন জানিয়েছে। তেল সংকট, বৈশ্বিক সংকট, সেখানে ভারত বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস কি জানাচ্ছে? জানাচ্ছে। কারণ কি? আপনার অনুষ্ঠানে আমি এর আগেও বলেছি, এখনো বলছি, জামাতে ইসলামী ক্ষমতায় আসার থেকে বিএনপি ক্ষমতায় আসা তাদের জন্য বেটার অপশন।
এখন এই যে বাস্তবতা, এই বাস্তবতাটা বুঝে আওয়ামী লীগের নেতা কর্মীকে কথাটা বলতে হবে। আমরা এমন কিছু করব না যে বাধ্য হয়ে সব অপশনের পথ আমরা বন্ধ করে দিব। রাজনীতি তো একদিনের ব্যাপার না। এমন কি হ্যাঁ, হচ্ছে আমরা যে তো আওয়ামী লীগকে ছেড়ে ভারত এখন বিএনপির হাত ধরছে? না, আমি তো বলেছি এখানে ছেড়ে দেওয়ার তো কোনো বিষয় নেই, ইটস এ কোয়েশ্চেন অফ অপশন। ছেড়ে দেওয়ার কি হলো? আমি আমার বাসা থেকে বের হলাম, আমার বাসায় ডানেও যেতে পারি, গেট থেকে বামেও যেতে পারি। আমি দেখলাম ডান দিকের পথে জাম বেশি, আমি আপাতত সময় বাঁচানোর জন্য বাম দিকে গেলাম। এর মানে কি এই যে ডানের পথে আমি আর কোনোদিন যাব না? সুতরাং ছেড়ে দেওয়া এই ধরনের শব্দ তো আমি ইউজ করবো না। আমি বলবো যে আন্ডার দ্য প্রিভেইলিং সার্কামস্ট্যান্সেস দ্য বেস্ট অপশন দ্যাট ইন্ডিয়া হ্যাজ, they have all the moral and ethical right to choose the best option for their own people, for their own democracy. That's what they have done. তারা ওই কাজটাই করেছেন। এখন ধরেন হাবিব মিল্লাত আঙ্কেল, আমি ওনাকে আঙ্কেল বলি, খালু বলি, হ্যাঁ, খুবই বিনয়ী মানুষ, ভালো মানুষ। যদি সত্যি উনি আওয়ামী লীগের আগামী দিনের নেতৃত্বে টিকতে পারেন, তাহলে আমি মনে করি আওয়ামী লীগ কিছু একটা পাবে। প্রবলেমটা হচ্ছে যে উনি যখন এমপি ছিলেন তখন তো উনি সিরাজগঞ্জ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন, বা বোধহয় সভাপতি ছিলেন। একদিনের নোটিশে তো ওনাকে সভাপতি পদ থেকে উধাও করে দেওয়া হয়েছে। এখন আমি যেই চক্রটা বা যে সিন্ডিকেটটা দেখি যে আমাদের প্রাণ প্রিয় জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগকে যারা আসলে অন্ধকার ভাবে নিয়ন্ত্রণ এতদিন করেছেন, তারা তো এখনো আগের জায়গায় আছেন। তারা প্রথম সুযোগ পাওয়া মাত্র এই ডক্টর হাবিব মিল্লাতকে আবার ফেলে দিবে, বুঝলেন? এখানে তো অনেক ইকুয়েশন আছে। এখানে সৈয়দা সাজেদা চৌধুরী, হাবিব মিল্লাত সাহেবের শ্বশুর, মানে ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, অর্থাৎ আমাদের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক বেআই সাহেব, হ্যাঁ, আপনার এদিকে আমাদের জাতীয় চার নেতার সন্তান, আমাদের নেতা মরহুম নাসিম সাহেবের এলাকার রাজনৈতিক একটা সমীকরণ, সেখানে আবার হাবিব মিল্লাত সাহেব সিরাজগঞ্জের কাজীপাড়ার কি বলে যে সিরাজগঞ্জের সেখানে এমপি, সবকিছু মিলিয়ে একটা পরিস্থিতি যেটাতে আসলে আবার আগের চর্চা যে আসবে না সেটা আপনি বুঝলেন কিভাবে? সেই আগের চর্চাতে বা আপনি যে বলছিলেন অন্ধকারে রাখা শেখ হাসিনাকে কারা রেখেছিল, কাদের কথা আপনি মিন করছেন? এটা তো বহুবার আপনার অনুষ্ঠানে বলেছি। কেন আমার কাদের চাচা রেখেছিলেন, এখনো রাখছেন। হ্যাঁ, কেন আপনি যে একটু আগে যারা ইফতারের ওনারা করেছেন, কেন করবেন না? আপনি একটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে। আহমেদ সফার একটা খুব দামি কথা আছে, বুঝলেন? এটা আমরা ভুলে গেছি, আমি বলতে চাই। আপনি মিছিল করলেন, মিটিং করলেন, ডাজ ইট সলভ ইউর প্রবলেম? নো, ইট ডাজন্ট। কেন? কারণ রাজনীতির সবচেয়ে বড় সাফল্যের জায়গা হচ্ছে বুদ্ধিদীপ্ত, নৈতিকতায় পুষ্ট একটা মেরুদণ্ড, অর্থাৎ ইংরেজিতে বলা যেতে পারে মোরালি, ethically and strategically sound spine or backbone। 5ই আগস্ট 2024 সালের পরে আওয়ামী লীগের এই যে একটা নৈতিক এবং বুদ্ধিদীপ্ত আধ্যাত্মিক আতলামি নির্ভর বলতে পারেন, হ্যাঁ, আতেল নির্ভর, বুদ্ধিদীপ্ত নির্ভর যে মেরুদণ্ড বা যে নৈতিক জায়গাটা, যে স্পাইন, it has been totally shattered। আপনি এটা ঠিক না করে শুধু মেঠো স্লোগান দিয়ে আপনি কি পারবেন দাঁড়াতে? এটা কি হয়? আপনি একটা সামরিক বাহিনীর একটা অংশকে নিয়ে যখন কোনো যুদ্ধে যান, সেই যুদ্ধে যাওয়ার আগে তাদের যে কমান্ডার, তাদের যে জেনারেল, তাকে রীতিমতো তার সৈন্যবাহিনীকে উদ্বুদ্ধ করার জন্য ওই যুদ্ধের নৈতিকতা নিয়ে কথা বলতে হয়। এখন আসলে মেরুদণ্ড ঠিক করার কোনো প্রক্রিয়া চলছে কিনা এই প্রসঙ্গটাতে আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। তবে এটা আপনি আরেকটু ওই প্রসঙ্গটা শেষ করি, যে ওই যে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সেখানে যে আয়োজনটা হলো, সেখানে একটা লুকোচুরি রকমের ভাব, যদিও প্রকাশ্যে একটা আয়োজন, প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার আয়োজনটা হচ্ছে, কিন্তু এই যে কারা ছিলেন সেটি বলা হচ্ছে না। বা এর আগেও আমি আমার অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা এসেছেন, আমি যিনি আসলে শেখ হাসিনার সাথে, ধরেন শেখ হাসিনার সাথে কেন আপনি বুঝতে পারবেন প্রোগ্রাম ফ্লপ? Who authorized it, you think? আপনাকে আমি বললাম কি, আমি তো অনেক কিছু ইঙ্গিত, সবকিছু তো মানে হয়েছে কি, আমার তো অলরেডি অনেক শত্রু। জিনিসটা হচ্ছে আমরা বাংলাদেশের ভালো চাই, আমরা আওয়ামী লীগের ভালো চাই। আমি আপনাকে বারবার একটা কথা বলেছি যে যে যত যায় কিছু বলুক,
দিনের শেষে বাবা মা ভাই বোন সহ যে সংসার, ওটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর সংসার। তাই বলে কি একা মা কোনো সন্তানকে বড় করে না? করে তো। একা বাবা কোনো সন্তানকে বড় করে না? করে তো। অনেক ভাই বোনের তো বাবা মাও থাকে না, হয়তো এতিমখানা থেকেও তো অনেক সন্তান বড় হয়ে ওঠে, ভালো হয়ে ওঠে, হয়, কিন্তু সেটাই সবচেয়ে সুন্দর না। সবচেয়ে সুন্দর ছবিটা হচ্ছে বাবা মা ভাই বোন অ্যাজ এ ইউনিট, কারেক্ট? তো বাংলাদেশ তো একটা সুন্দর দেশ। সেই দেশে আওয়ামী লীগ থাকবে, সাথে আরো 10টা গণতান্ত্রিক দল থাকবে, তারা নির্বাচন করবে, একবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, মানুষ পছন্দ না করলে আরেকজন আসবে, এটাই তো সবচেয়ে সুন্দর চিত্র, কারেক্ট? এখন ঘটনা হচ্ছে যে আমরা কি রাজনীতির ওই জায়গায় আছি? আপনি যে বলছেন লুকোচুরি, লুকোচুরি হবে না কেন? এটা তো স্কোর করার জিনিস। চেষ্টা করতেছেন কিছু একটা না, কইরা তারপরে ধরুন দৃষ্টি আমি আরো আকর্ষণ কয়েকটা করার। বিষয় মিলিয়ে বলতে চাই। ধরেন মাঝে মাঝেই শুনি, মানে অন্তত দুই একবার তো শুনেইছি যে শেখ হাসিনার সাথে সরাসরি গিয়ে বৈঠক করছেন আওয়ামী শোনেন, লীগের আমি কয়েকজন আপনাকে বলি, নেতারা। আমি কিন্তু হাবিবের তখন যারা বৈঠকে একটা- যাচ্ছেন আমার একটা তাদেরকে আমি অন্যায় জিজ্ঞাসা হবে। করছি, প্রশ্নটা শেষ করি, যে কি হলো বা কি উদ্দেশ্যে কথা হলো, কি কথা হলো, না, কেউ প্রকাশ করে শোনেন, না। আমি আমার এই কথাটা না বললে অন্যায় হবে। আমি মনে করি আপনার এই উত্তর আপনি পাবেন যদি ডক্টর হাবিবে মিল্লাতের মতো শিক্ষিত লোকদেরকে আওয়ামী লীগ এখন দৃশ্যমান ভাবে নেতৃত্বের জায়গায় আনতে পারে, এন্ডোর্স করতে পারে অফিসিয়ালি, তাহলে তো ওয়েল এন্ড গুড। নতুন প্রজন্মের ছেলে মেয়েকে দেখাতে পারবেন যে লেখাপড়া করে, যে গাড়ি ঘোড়া চড়ে, সে শুধু গাড়ি ঘোড়া সে চড়ে না, তার মাথায়ও বুকুট চড়ে। কিন্তু আপনি এখন যেই নেতৃত্ব রাখছেন, আহা কি বাহার, এ দিয়ে আপনি নতুন প্রজন্মকে কি জয় করতে পারবেন? হ্যাঁ, আপনি নিজের লোকদেরকেই তো জয় করতে পারতেছেন না, নতুন প্রজন্ম তো বাদ দিলাম। আপনাকে আমি একটা খুব সিম্পল, আজকে আপনার অনুষ্ঠানে এসেছি, আমি মনে করি আমার জায়গা থেকে আমরা ভালোবাসতে পারি, দুটো কথা বলতে পারি, মতামত প্রকাশ করতে পারি, কেউ বুঝতে পারে কেউ ভুল বুঝতে পারে, এটা তাদের ব্যাপার, আই রিয়েলি ডোন্ট কেয়ার। আপনি একটা চিন্তা করেন, আমাদেরকে সামনে এগোতে হবে। আমাদের বাইরে একটা অবস্থান আছে, আমরা পালিয়ে এসেছি অনেকে, রাইট? যাদের একটু লজ্জা শরম আছে তারা বলে পালিয়ে এসেছে, আর যাদের লজ্জা শরম নাই তারা বলে তারা নাকি স্থান পরিবর্তন করেছে, তারা পালায়নি। তো অত বেহায়া হতে চাই না। হ্যাঁ, পালিয়ে এসেছি, পালিয়ে আছি নিজেকে বাঁচানোর জন্য। যান বাঁচানো ফরজ, এতে লজ্জার কিছু নাই। যারা বাইরে পালিয়ে আছেন তাদের ভিতর থেকে একটু অনুকরণ করা যায়, একটু অনুসরণ করা যায়, বা একটু তাদের পোর্টফোলিওটা মানুষকে বলা যায়, ভাই উনি তো একটু অ্যাকমপ্লিশড। এই ধরনের কয়েকটা লোককে সামনে আনা যেতে পারে এই বিপদের সময়। কারা তারা, এমন কে কে আছেন? যে আপনার অনুষ্ঠানে আসে, ডক্টর হাবিব মিল্লাত আসতে পারে, কেন আসবে না? অসুবিধা কোথায়? আপনার এখানে যদিও আমিন ভাই খুবই মানে টু ব্লাইন্ড, মানে এত বেশি তেল মারা আমি পছন্দ করি না, টু মাছ, অতিরিক্ত তেল, বাট তারপর আমার মনে হয় ভদ্রলোক, শিক্ষিত মানুষ, ভদ্রলোক, ছাত্র রাজনীতি করেছেন। হ্যাঁ, আবার আপনি যদি ফিরে আসেন আপনার নিজের মাতৃভূমিতে, তাহলে আমাদের মাইনুদ্দিন হাসান চৌধুরী সাহেব, আমি কয়েকটা নাম বলছি, আমি কাউকে বাদ দিয়ে উপর নিচে করছি না, যিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন, এক্সট্রিমলি এডুকেটেড, এক্সট্রিমলি নলেজেবল, and he's not a conventionally charismatic person, but he has charisma. জ্ঞান এবং শিক্ষার নিজস্ব একটা ক্যারিজম্যাটিক ধার থাকে, সবসময় একদম অভিনয় কইরা আপনার কি বলে যে রবার্ট ডিনিরোর মতো করে ডেলিভারি দেওয়া লাগে না। when you are educated, when you are knowledgeable, when you say something, that itself is a charismatic delivery. আপনি মাননীয় হাসপাতালকে প্রমোট করতে পারেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন মাকসুদ কামাল স্যার, হোয়াট ডাজ হি হ্যাভ টু লুজ? তার বড় ভাই শাহজাহান কামাল সাহেব নোয়াখালী ফেনী আওয়ামী লীগের সভাপতি ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, তারা মুক্তিযোদ্ধা পরিবারের। আপনি তারা আওয়ামী লীগের মুখপাত্র করতে পারেন, করেন না, 2 দিনের জন্য করেন, তাও করেন, অসুবিধা কোথায়? হি নোজ হাউ টু স্পিক, হি রিপ্রেজেন্টস এ ফ্রেটার্নিটি। আপনি এই যে আমাদের কার্জন ভাই, আমি যেহেতু শিক্ষক স্যারই বলবো, হাফিজুর রহমান কার্জন, হ্যাঁ, তাকে যে আপনি অ্যারেস্ট করে নিয়ে গেলেন এই যে পান্না সাহেবের সাথে, তারপরে এদের সাথে, তাদেরকে আপনি ভয় পাইতে দেখছেন? সে ভয় পায়? সে তো স্বাধীনতার সপক্ষের মানুষ, সে তো বঙ্গবন্ধুর মানুষ, সে তো আওয়ামী লীগকে সমর্থন করে। ওই আপনি কি প্রমোট করছেন তাদেরকে? এই ধরনের জামাল উদ্দিন স্যার, অনেকে বলতে পারে দুর্দান্ত সাহস, একটু পাগলাটে, তাতে কি? হি ইজ উইলিং টু টেক দ্যাট রিস্ক। আপনি কি তারা জায়গা দিচ্ছেন? আমি জানি না কোন আন্তর্জাতিক সমীকরণ আপনি দিচ্ছেন না বা দিবেন না, বাট আমি তো এরকম ধরেন জিনাত হুদা আপা, ওনার স্বামী চান ভাই, ওনাকে নিয়ে অনেক কথাবার্তা আছে, বা উনি ভিসি ছিলেন, কতটা সফল ছিলেন মানছেন সেটা না,
কিন্তু ডক্টর জিনাত হুদার পলিটিক্যাল কমিটমেন্ট নিয়ে কি আপনার কোনো প্রশ্ন আছে? তারা কি আসলে এই দায়িত্ব নিতে আগ্রহী এখন? আপনি তো প্রস্তাব করছেন। তারা নিতে আগ্রহী কিনা আমি জানি না, কিন্তু আপনি কি এক্সপ্লোর করেছেন? আচ্ছা, আপনি গবেষণাটা আপনার করেছেন? কাছে এটাই জানতে চাচ্ছিলাম যে আপনার কাছে কি মনে হয়? একটু এই প্রশ্নটা করতে চাই না না, যে এই শুনেন, নেতৃত্ব যাদেরকে আপনি বলছেন মেরুদণ্ডহীন বর্তমানে অবস্থায় আছে ৫ই আগস্টের পরে অন্তত, এই নেতৃত্বের মধ্য দিয়ে এখন আবার নতুন করে বাংলাদেশের রাজনীতিতে ফেরার একটা মানে নির্বাচনী রাজনীতিতে ফেরার একটা কৌশল কিনা এটা, মানে প্রধানমন্ত্রী একটু শেষ করি জি, আপনি ঠিকই বলছেন, আমি আসলে ওদিকেই যাচ্ছি যে আইনজীবী ফোরাম থেকে শুরু করে স্থানীয় সংসদ নির্বাচন সবখানে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ, এমনটি জানিয়েছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। মানে এই নেতৃত্ব দিয়েই এই বিষয়গুলোতে তিনি এগোতে চান। আপনার কাছে এই বিষয়ে কি মনে হয়? আচ্ছা, আমি আগের কথাটা পুরো শেষ করতে পারি নাই, আপনার এখানে উত্তর পাবেন, আমি আসতেছি। আওয়ামী লীগ নাকি ফ্যাসিবাদী দল? আওয়ামী লীগ নাকি নিষিদ্ধ? তো নিষিদ্ধ দলে নিশ্চয়ই কোন একটা অপরাধ আছে। আওয়ামী লীগ কোন ফৌজদারি দণ্ডবিধির অধীনে জারিকৃত মামলার কত নম্বর আসামি আপনি জানেন? ডু ইউ নো? আওয়ামী লীগকে দল হিসাবে কোন মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কত নাম্বার? রাইট, তাহলে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন কিভাবে? যদি যৌক্তিকভাবে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ না করতে পারেন, আমার নামে যদি কোনো আনুষ্ঠানিক অভিযোগ না থেকে থাকে, আওয়ামী লীগ যদি কোনো মামলায় অভিযুক্ত 1 নাম্বার 2 নাম্বার বা 3 নাম্বার বা চতুর্থ আসামি না হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের নিযুক্ত আইনজীবীকে বাংলাদেশে আমি আপনাকে 200 আইনজীবীর নাম বলতে পারবো যারা দিনে দুপুরে আওয়ামী লীগের কথা বলবে ভয় পায় না। আপনি আজ অবধি 18 মাস পার হয়ে গেছে, আপনি একজন আইনজীবী নিয়োগ করলেন না কেন আওয়ামী লীগের পক্ষ থেকে? আপনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকে আপনি সর্বসম্মতির সিদ্ধান্ত নিয়ে আপনি একজন না হোক গ্রুপ অফ লয়ার্সকে আপনি অ্যাপয়েন্ট করতে পারতেন, যারা আপনার পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে না কথাগুলো বলতে পারত। একদিনে তো আর ঝড় উঠে না, একদিনে তো আর স্রোত তৈরি হয় না, একদিনে পৃথিবীও তৈরি হয় না। বাইবেলও বলা আছে 6 দিন লাগছে পৃথিবী তৈরি হইতে। আপনাকে আপনার পদক্ষেপটা তো নিতে হবে। We have not done it. Why? It's a big question. তাহলে কি যদি কেউ মনে করে যে আওয়ামী লীগের ভিতরে আইনজীবীদের যে পলিটিক্স, সেই পলিটিক্সে সেই গ্রুপিং এ এখনো আমরা আক্রান্ত, তাহলে কি ভুল মনে করা হবে? যেই নষ্ট রাজনীতির কারণে আওয়ামী লীগের আইনজীবীরা দিনে দিনে আওয়ামী মহলে দুর্বল হয়ে গেছে, সেই রাজনীতি কি তাহলে এখনো চলমান? আজকের যে বিরাজমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনি আইনজীবী সমিতির একটা নির্বাচন করে কি প্রমাণ করবেন? ওগুলো তো ইকুয়েশনের নির্বাচন। আইনজীবী সমিতির নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন থেকে আমি বলছি আইনজীবী সমিতির নির্বাচন হচ্ছে সমীকরণের নির্বাচন, হিসাবের নির্বাচন। সেখানে আদর্শ থেকে পেশাদারিত্বের যে সমীকরণ, যে হিসাব, সেটা বেশি মুখ্য। ও দিয়ে আপনি বাংলাদেশে দাঁড়াইতে পারবেন কিনা কিছু নির্ণয় হবে না, কিছু নির্ণয় হবে না। ভালো, ইটস গুড যে আমরা সব নির্বাচনে অংশ, তাতে কি আপনি বনানী ক্লাব, ওই গুলশান ক্লাব, ওই ঢাকা ক্লাবের সভাপতি হলে কি যায় আসে? নাথিং। আপনি বাংলাদেশের মানুষকে নিয়ে সরকার নির্বাচন, ইউপি সদস্য বা মেম্বার হওয়া, সিটি কর্পোরেশনের মেয়র হওয়া, এরকম নির্বাচন হতে পারে। আপনি 17 বছর ধরে যে নৌকা মার্কা দিয়ে আপনার নিজের তৃণমূলকে ভাগ করে ফেলছেন, সেই স্থানীয় সরকার নির্বাচনে গেলে আপনি ঐক্যবদ্ধ আওয়ামী লীগের অবস্থান পাবেন নাকি? আসলে যে গতবার নৌকা পায়নি সে দাঁড়াবে না? যে টাকা দিয়ে নৌকা নিয়ে গিয়ে জিতে এসেছে জোর করে, তাকে আবার সে হারানোর চেষ্টা করবে না? যে এলাকায় যেতে পারছে না, যিনি নৌকা নিয়ে জিতেছেন, যে তারপরে 24শে আগস্ট এই গণঅভ্যুত্থানের পরে আর এলাকায় যেতে পারছেন না, তিনি কি আপনি মনে করছেন আওয়ামী লীগের যিনি নিশ্চিদ্র ভাবমূর্তি নিয়ে দাঁড়াচ্ছেন নৌকা ছাড়া, তাকে সহযোগিতা করবেন নাকি অন্য পক্ষকে সহযোগিতা করবেন? These are options, these are questions. আমি আপনাকে প্রশ্ন করছি আপনার অনুষ্ঠানের মাধ্যমে। আপনার এই অনুষ্ঠান লক্ষ লক্ষ মানুষ দেখে, আওয়ামী লীগের নেতা কর্মীরা দেখে। 17 বছর আওয়ামী লীগের যে তৃণমূলের খবর হইল না, এখন শুধু তৃণমূল আর তৃণমূল। তারাও দেখবে, তারাও প্রশ্নগুলো করবে। আমি এটা বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে গত 5 আগস্ট 2024-এর পরে বহু সুযোগ আমাদের এসেছে ঘুরে দাঁড়ানো, বাট কি জানি অজানা কারণে
আমরা ঘুরে দাঁড়াতে পারি নাই। সুযোগ এসে ঘুরে দাঁড়ানোর কেমন? বহু সুযোগ এসেছিল। এই যে আপনাকে যেটা বলছি, there are people, আপনার গত 1 বছর 8 মাস 6 মাস ধরে তো মানুষ দেখাচ্ছে যারা সাহস নিয়ে নামতে পারে। আপনাকে আমি কি বললাম যে মিছিলের দরকার, সমাবেশের দরকার, ঝটিকা অবস্থান কর্মসূচির দরকার, কিন্তু তার পিছনে একটা ইন্টেলেকচুয়াল ব্যাকবোন, সেটা তার থেকেও বেশি দরকার। এবং এই অবস্থায় আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনার মাধ্যমে যদি প্রশ্ন করি, আওয়ামী লীগের সেকেন্ড টায়ারের কোন লোককে আপনি ইন্টেলেকচুয়াল মেরুদণ্ড বলবেন বাংলাদেশ আওয়ামী লীগের? নাম বলতে পারবেন না একটা। there is no one, একজন নাই। কিন্তু ওই জায়গা, ওই নেতৃত্ব দেওয়ার মতো লোক আওয়ামী লীগে আবার নাই, সেটাও সঠিক না। এখনো হাজার হাজার শত শত লোক আছে, কিন্তু আমরা ডিপ্লিট করছি। তার মানুষ মানে যখন সামনের গুলি খায়, নির্বাচনগুলোতে অংশগ্রহণ করলেও খুব আশাবাদী হওয়ার কিছু আপনি দেখছেন না? একদমই না, একদমই না। ঠিক আছে, ইলেকশন তো আওয়ামী লীগ তো গণতন্ত্রমুখী দল, নির্বাচন আমাদের করতে হবে, নীতি নির্দেশ দিয়েছেন, নিশ্চয়ই করবেন, কেন করবেন না? কিন্তু এ দিয়ে আপনি খুব কিছু জয় করে ফেলবেন এটা মনে করার কারণ নাই, বরং কিছু কিছু ক্ষেত্রে বিভক্তি আরো বাড়বে। কিছু কিছু জায়গায় আপনাদেরকে একটু শনি কাটছে কিনা বা কিছু কপাল খুলছে কিনা, যেমন ধরেন কোথাও কোথাও দেখা যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, তারা ইফতারের আয়োজন করছে, প্রকাশ্যে ইফতারের আয়োজন করছে। আওয়ামী লীগ নেতাদের অনেকের জামিন হচ্ছে, অনেক না হলেও কয়েকটি অন্তত আওয়ামী লীগের অফিসের তালা খুলেছে। আওয়ামী লীগ কিছুটা প্রকাশ্যে আসতে পারছে। আপনার পরিসংখ্যান ভুল। জামিন হচ্ছে এবং জেল গেট থেকে আবার গ্রেপ্তার হচ্ছে, আপনার পরিসংখ্যান ভুল। জুলাই আগস্টের যে মামলাগুলো, সেগুলোতে জামিন হচ্ছে না, আপনার ভুল। হ্যাঁ, জুলাই আগস্টের পাশাপাশি সাপ্লিমেন্টারি অন্যান্য যে কেসগুলো দেওয়া হয়েছিল সেগুলোর জামিন হয়েছে কিছু, সেটা আবার আপনার প্রতিদিন খুব বেশি হলো 70 থেকে 80টা হাইকোর্টে জামিনের ফাইল মুভ করে। জামিনের আবেদন হলো 30,000, প্রতিদিন 70টা, কতদিন লাগবে? ওই লোক জামিন পাওয়ার পরে আবার ঘুরে আসার সময় হলো বই কি? এই হলো বাস্তবতা। দিস ইজ দ্য রিয়ালিটি। এবং একটা সামনে মাঝখানে দেখলাম না যে আপনি কষ্ট করে ইফতার খাওয়াইতেছেন। আরে বাবা, তুই নিজে ইফতার কর বাপ। তোর বড় বড় নেতারা তো দামি টুপি পরে লন্ডন আমেরিকা বসে ইফতার পার্টি দিতেছে। তুই অন্যরা ইফতার না করে তুই নিজে আগে ইফতারটা কর, আগে নিজে ইফতারটা কর। ওই তেল মারার জন্য তুই ইফতার দিতেছস, নিজে ইফতার না খাই তুই পাঁচার ভিতরে আবার লাঠির বাড়ি খাবি, আবার জেলে যাবি। তুই আগে নিজে ইফতারটা কর বাপ। করার পরে ওই আমার মতো যে বিদেশে এসে খুব ভালো নামি দামি পদের ইফতার পার্টি করতেছে, তাদের বল ইফতার পাঠাইতে, তারপর ইফতারটা দে। মানে আপনি কি সেই রকম একটা কথা শুনতাম আগে, প্রবাদ আর কি, চাচা আপন প্রাণ বাঁচা, ওইটা আগে সেই বিষয়ে আপনি সমর বিদ্যায় চাচা আপন প্রাণ বাঁচানো কি অন্যায়? আচ্ছা, আপনি যে যুদ্ধ করবেন, না আপনি যে যুদ্ধ করবেন বা আপনি যে সংগ্রাম করবেন, আপনি তো সঠিক উদ্দেশ্যে, সঠিক কারণে, সঠিক নেতৃত্বে যুদ্ধ বা সংগ্রামটা করবেন। আপনি যদি নিজেকে রক্ষা না করতে পারেন, তারপরে যুদ্ধটা করবেন কিভাবে? আপনি কতগুলা তৃণমূল নামে কর্মী পাইছেন, বাস নামাই দিলেন। কই 17 বছর তো খবর ছিল না এই কর্মী। মানে আপনি আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন দাবি করছেন? আমি মনে করি সেকেন্ড টায়ার, থার্ড টায়ারের পরিবর্তন না হলে there is no hope। আপনি যদি ফিরেও আসেন তাতে কি যায় আসে? মানে শেখ হাসিনার নেতৃত্বে সেকেন্ড টায়ার, থার্ড টায়ারের পরিবর্তন আপনি চান? আপনার লক্ষ্য বা উদ্দেশ্য কি ক্ষমতায় যাওয়া? আমি আপনার কাছে বলি, একটু আপনি ফিল করবেন। হ্যাঁ, এটা আমাকে সিমলেসলি বলতে দিবেন না, নাহলে কিন্তু মানুষ ভুল বুঝবে। ঠিক আছে, একটু প্রিসাইজ এবং সংক্ষেপে আরো কয়েকটা বিষয় কথা বলতে। হ্যাঁ, না প্রিসাইজলি, বাট এটা খুব জরুরি, এটা বলতে হয়। বঙ্গবন্ধু তার তারুণ্যে যখন মন্ত্রী হয়ে গেলেন, তার অনুভূতিটা কি ছিল, অনুভবটা কি ছিল? যে তাকে দেশের মানুষের জন্য, দেশের মানুষকে সংঘবদ্ধ করতে হবে। উনি তো মন্ত্রিত্ব ছেড়ে রাজনীতিকে, একেবারে পিওর রাজনীতিকে, নিখাত রাজনীতিকে আলিঙ্গন করে নিলেন। তার মানে কি, যে মাঝে মাঝে মানুষ ক্ষমতা এবং পদের উপরে চলে যায়। ঠিক আছে না? ওটা না হলে তার বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে তার নেতৃত্বের জায়গাটা তৈরি হতো না। উনি তো করেছেন নিঃস্বার্থে, নির্মোহ চিত্তে, এবং জেল খেটে কারাবন্দি থেকে ফাঁসির কাছে গিয়ে উনি প্রমাণ করেছেন বাঙালিকে যে তিনি বাঙালিকে ভালোবাসেন। ঠিক আছে না? তো এখন ধরেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি প্রথমবার যখন প্রধানমন্ত্রী হলেন তখন ব্যাপারটা প্রধানমন্ত্রী পর্যন্তই ছিল। বেগম খালেদা জিয়া, মেজর জেনারেল জিয়া রহমান, তাকে হত্যা করার পরে উনি যখন প্রথমবার প্রধানমন্ত্রী হলেন তখন ব্যাপারটা প্রধানমন্ত্রী কিন্তু ছিল। কিন্তু যখন জননেত্রী শেখ হাসিনা প্রথমবারের পরে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন, তখন কিন্তু উনি প্রধানমন্ত্রীর উপরে চলে যাওয়ার কথা।
তার মানে দেশ, জাতি। তাহলে দেশ এবং জাতি হওয়া মানে হচ্ছে আওয়ামী লীগটাকে তো লাগবে, কারণ আওয়ামী লীগটা তো একটা আদর্শ বহন করে। বেগম খালেদা জিয়া দ্বিতীয়বার যখন প্রধানমন্ত্রী হলেন, তখন তার প্রধানমন্ত্রীত্বের উপরে চলে যাওয়ার কথা। কেন? কারণ ওই যে দলটা বিএনপি, যেটা কোটি মানুষ সমর্থন করে, তাহলে দেশ এবং জাতির ভালো করতে গেলে ওদের আদর্শের ধারক বাহকের নাম হচ্ছে বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, কারেক্ট? এখন ওনাদের দুইজনের কে কতটুকু প্রধানমন্ত্রীত্বের উপরে যেতে পেরেছেন, সেটা জনগণ এবং সময় উত্তর দিবে। কিন্তু আপনাকে আমি বলতে চাচ্ছি যে আগামী দিনের যে রাজনীতি হবে, সেই রাজনীতিতে দেশের মানুষের জন্য আপনি যে উপরে উঠতে পারবেন, এই জায়গাটা যদি ঠিক না করতে পারেন, শুধুমাত্র যদি ক্ষমতা কেন্দ্রিক হন, তাহলে হ্যাঁ, হয়তোবা আপনি ক্ষমতায় যাবেন, হয়তোবা পতাকা উড়বে, অনেক কিছু হবে, দেশটার তো কিছু হবে না। কিন্তু আমি আসলে প্রশ্নটা কিন্তু আপনাকে করেছিলাম, আপনি কি তাহলে শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয় এবং তৃতীয় স্তরের নেতৃত্বের পরিবর্তন চান? মানে শীর্ষ নেতৃত্ব শেখ হাসিনায় থাকবে, তারপর নেতৃত্বে পরিবর্তন চান? আওয়ামী লীগের ঐক্য রাখার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নাই। আপনি এটা দরকার হলে এডিটিং করে আরো 3বার 4বার বলবেন, যেটা সত্য আমি সেটাই তার বলতেছি। পুত্র সজীব অজয় জয় তিনিও না, আমরা তো এখনো তো জয় ভাই আদৌ রাজনীতি করবেন কিনা এটা পরিষ্কার ভাবে কোথাও বলেন নাই। আমি তো যেটা বলেন না এটা আমি বলতে পারছি না। বাট আওয়ামী লীগের ঐক্য ধরে রাখার জন্য শেখ হাসিনা কি বলেন, কোনো বিকল্প নেই। বাট আওয়ামী লীগের যে তৃণমূল করে আমরা মুখে ফেনা তুলে ফেলতেছি, যেটা রিয়েল তৃণমূল, যেটা চোখে দেখা যায় না, যাদের মনে অনেক দুঃখ আছে, ব্যথা আছে, তারাও চায় আওয়ামী লীগের এই দ্বিতীয় এবং তৃতীয় টায়ারে যারা আছে they must be removed। স্পষ্ট। জামিনের কথা বলছিলাম আপনার সাথে, ওইটা একটু আরেকটা বিষয় শুনতে চাই, যে আইসিটির একজন প্রসিকিউটরের সম্প্রতি একটা ফোন আলাপ লিক হয়েছে, যেখানে তিনি আওয়ামী লীগের একজন সাবেক এমপির জামিন করিয়ে দেওয়ার জন্য 1 কোটি টাকা ঘুষ চাইছেন। মানে এরকম কি লেনদেন করতে হচ্ছে নেতাকর্মীদের? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি যার কথা বলছেন তিনি আমার মামা জনাব ফজলে করিম চৌধুরী। উনি রাউজানের এমপি ছিলেন আওয়ামী লীগ থেকে। আমি মামলার কাগজ যতটুকু পড়েছি, তাতে করে আসলে তাকে এই মামলার সাথে সন্নিবেশিত করার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয়নি। অফকোর্স আপনি যে কথোপকথন শুনেছেন এটা তো সত্য, টাকা তো চেয়েছে। এখন আইসিটির মামলায় যে টাকা পয়সার লেনদেন হতে পারে, তাহলে অবশ্যই এর থেকে লঘু যে মামলাগুলো আছে সেখানে তো নিশ্চয়ই টাকা পয়সার লেনদেন হচ্ছে। এবং হ্যাঁ, এটা তো সত্যি, যেমন আমার নামে অনেক মামলা, আমার নাম সরিয়ে নেওয়ার জন্য তো আমাকে বাংলাদেশ থেকে ফোন করে বলা হয় যে আপনি এত টাকা দেন, আপনার নাম কাটিয়ে দিচ্ছি, আপনি এত টাকা দেন, আমরা এফিডেভিট করে দিচ্ছি। আমি তো আর আপনাকে নাম বলবো না কারা বলছে। কেন নাম বললে কি হবে? না, নাম বলবো না এই কারণে যে কিছু লোক আছে শুধুমাত্র অর্থ আয় করার জন্য হয়তো আমাকে ফোন করছে, আর কিছু লোক আছে যারা হয়তো সত্যি আমাকে সাহায্য করতে চায় বলেই সেই বন্দোবস্ত করে আমাকে ফোন করছে। সুতরাং আমি না বুঝে না শুনে কেন একজন মানুষকে বিপদে ফেলতে যাব? যারা বলছে তারা কি আপনার দলীয় লোকই বলছে? হ্যাঁ, দলীয় লোক বলছে, দলের বাইরের লোকও বলছে, প্রশাসনের লোকও বলছে। কিন্তু আমি তো আই এম এ পলিটিশিয়ান, আমি রেসপন্সিবল পারসন। আমি তো কোনো কিছু না হওয়া পর্যন্ত আপনিও কি টাকা দিচ্ছেন? ভালোভাবে আমি একটা কথা কিছু বলতে নাম কাটানো বা জামিন নিতে 1 টাকাও দিচ্ছি না, 1 টাকাও দিব না, প্রশ্নই আসে না। নেভার, কোনোদিন না, নেভার, ওভার মাই ডেড বডি, দ্যাটস নট গোইং টু হ্যাপেন। টাকা দিয়ে মামলার থেকে নিজের নাম মুক্ত করার মতো জায়গার আসে প্রমাণ নাই, এত সোজা না। কিন্তু টাকা দিয়ে নিশ্চয়ই অনেকে মুক্ত হচ্ছেন, এজন্য নিশ্চয়ই টাকা হয়তো অনেকে আমাদের অনেক সাবেক মন্ত্রী আছেন, টাকা দিয়েছেন, দিয়ে এফিডেভিট করিয়েছেন। দেশের বাইরে আছেন, ফলে আপনাকে দিতে হচ্ছে। দেশে যারা আছেন তাদের ব্যাপারে কি জানেন কি? না, দেশের বাইরে থাকলে কেন দিতে হবে না? মানে আমাকে একদিন দেশে ফিরতে হবে। আপনাকে ধরতে পারবে না। আমার নামে যদি রায় হয়ে যায়, আমি তো জীবনে বাংলাদেশে ফিরতে পারবো না। বাংলাদেশ ছাড়া কোথায় গতি আছে? আমার বাংলাদেশ ছাড়া যদি অন্য কোনো গতি থাকতো তাহলে আপনার প্রোগ্রাম করতাম কেন? মানে রায় হয়ে গেলেও এখন রায় বদলে যায়, বদলে গিয়ে আবার সেটা হতে পারে, সেটা আরেক রায় বদলাতে তো খরচ হয়, রায় বদলাতে অনেক সময় খরচ হয়, সেটা তো আরেক জিনিস। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের অনেক মন্ত্রী অফারটা করছেন, তারা বার্তা পেয়ে গেলেন যে আপনি আসলে টাকা দিবেন না, এটা তারা এখানকার আগেই তাদেরকে বার্তা আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, বাকিও যদি কেউ অফার করতে চায় সেই বার্তাটা নিয়ে নিলেন। একটু আসি এবারে, এখন তার কেউ অফার করবে না, যে কয়টা মামলা সে কয়টা মামলার অফার তো হয়ে গেছে। আচ্ছা, এখন যদি না আপনি আগামীকালকে একটা মামলা আমার নামে করেন আর কি,
তাছাড়া আচ্ছা, আমরা একটু এই বিষয়ে আসতে চাই। নতুন সংসদ হলো, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, কেমন হলো। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কাজ করছেন, দায়িত্ব নেবার পর থেকে তাকে কিভাবে দেখছেন? মানে আগে আপনার অনুষ্ঠানে মাঝে মাঝে তারেক রহমানের কড়া সমালোচক আপনি ছিলেন, সেখানে তাকে উন্মাদ প্রায়ও বলতেন কখনো কখনো। এখন কি আপনার মূল্যায়নটা একই রকম আছে, নাকি মনে হচ্ছে যে তার মানে আপনার মূল্যায়ন কি তাকে নিয়ে প্রধানমন্ত্রী দায়িত্ব নেবার পর? না, আমি এই ধরনের কথা তো বলি নাই, তবে আমি বলেছেন, আমি একদম যে- দেখে যেসব বলছি, যেসব আজকেই যেসব দেখছিলাম। যেসব যেসব কথা বলেছি সেগুলো আমি জানি আমি কি বলেছি, এবং সেটা তো আমি আওয়ামী লীগের কর্মী হিসাবে সেটা সত্য। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম রাষ্ট্রপতি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। এটা তো আর আপনি চেঞ্জ করতে পারছেন না, এটা সত্য। আহ একজন দেশের ভাবি প্রধানমন্ত্রী, তিনি তার আয়ের উৎস কি এটা জানতে চাওয়া বোধহয় খুব বড় কোনো অন্যায় নয়। এখন অফকোর্স একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে যায় রাজনীতি করতে গেলে, টকশো করতে গেলে, সেখানে বাক বিতর্ক হয়, যুক্তি হয়, সেটা আরেক জিনিস। বাট আমার মনে হয় না কোনো কবিরা গুনাহ করা হয়েছে। However, প্রশ্নটা ছিল সংলাপ সমঝোতা সম্পর্কে, তখন আপনি এরকম বলছিলেন যে বাট আমার এখানে সংলাপ কিসের। হ্যাঁ, আমার এখানে সবচেয়ে বললাম তো যে আমরা তো পলিটিক্সটাকে এমন ভাবে বিপনাইজ করেছিলাম, এমন ভাবে একটা শত্রু ভাবাপন্ন পরিস্থিতি করে ফেলেছিলাম যে যেটার এখন খেসারত আমার থেকে তো যারা বাংলাদেশে আটকে আছে তাদের বেশি দিতে হচ্ছে। সামাজিক ভাবে আমরা এমন একটা জায়গায় চলে গেছিলাম যে এখন সামাজিক ভাবেও তো আপনি কোথাও ফোন করতে পারছেন না। আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায় চলে গেছিল, বিকজ আমরা পোলারাইজ করে ফেলেছিলাম খুব বেশি, টু মাচ। মানে হয় কি ধরেন আমি একই স্কুলে পড়ছি, আপনি একটা স্কুলে পড়ছেন, হ্যাঁ, সেখানে সবার বাবা মা একদল করে, সেটা কি হয়? কিন্তু স্কুলে পড়তে গেলে সেবা প্রকাশনী মাসুদ রানা পড়বেন, সেবা প্রকাশনী কাউন্ট ড্রাকুলা পড়বেন, সেবা প্রকাশনী জিম করবেট পড়বেন, বইয়ের আদান প্রদান করবেন, বন্ধুত্ব তৈরি হবে, পিকনিকে যাবেন, আমসত্ত্ব খাবেন, ফুটবল খেলবেন, ভলিবল খেলবেন, ক্রিকেট খেলবেন, মারপিট করবেন, আড্ডা দিবেন। ওই সেবা প্রকাশনীর বই নিয়ে শিক্ষক আপনাকে হাতে নাতে ধরে ফেলবে, একটু কানে ধরে দাঁড়াবেন, একটু মুরগি হবেন, হ্যাঁ, অনেক সময় আগের দিনে বেত মারা হতো, সেটাও হবে। সবকিছুর মধ্যে দিয়ে একটা দৃঢ় বন্ধুত্ব তৈরি হয়। আমরা এমন একটা জায়গায় চলে গিয়েছিলাম যে স্কুলের বন্ধুর সাথেও তো ইন্টারঅ্যাক্ট করা যেত না, এমন ভাবে পলিটিক্স বিপনাইজড হয়ে গেছিল যে কোনো বিয়েটাও তো মানে খুব স্বাভাবিকভাবে যাওয়া যেত না, কার সাথে ছবি উঠলো, কার সাথে কথা। ইট ওয়াজ দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। ওয়েয়ারএজ বাঙালি সব দেখতে মোটামুটি একই রকম, একই ভাষায় আমরা কথা বলি, হ্যাঁ, সমতল ভূমির দেশ, এটা তো হয়েছিল, সেটার তো এখন মাসুল আমরা দিচ্ছি। হ্যাঁ, ধরেন আমার বয়স যখন 10 বছর, 11 বছর, 12 বছর, আমি কি তখন বুঝি, মানে কি বলে যে আপনার দ্বিজাতি তত্ত্ব বুঝি? হ্যাঁ, আমি বুঝি, আমার মতো 12 বছর বয়সের অনেকে বুঝতো না। তো তাই বলে সে কি আমার বন্ধু হবে না? সে কি আমার প্রিয় সাদমান হবে না? সে কি আমার প্রিয় বাইজিদ হবে না? সে কি আমার প্রিয় জিল্লুর হবে না? হবে তো। কিন্তু পলিটিক্স করতে গিয়ে এমন একটা বিপনাইজ জায়গায় আমরা চলে গিয়েছিলাম যে একেবারে বাল্য বন্ধুকেও প্রকাশ্যে অনেক সময় হয়তো বা আপনাকে পরিত্যাগ করতে হতো। হ্যাঁ, এখন সেই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন, those were brave mistakes, আমি এটা অস্বীকার করি না। এখন আপনি যদি এখনকার সংসদের কথা বলেন, এটা আমি বলবো, অনেকে পছন্দ করবেন আমার কথা না, 17 বছর একটা জোকার, একটা সার্কাসই দেখছি আমরা। হ্যাঁ, ঠিক আছে না? এখন আমি তো বিএনপি করি না, বিএনপি করবো না, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি ভদ্রতা বাদ দিয়ে অন্য কোনো কিছু করতে এখনো দেখি নাই, বা ওনাকে জোকারি মার্কা কথাবার্তা তো আমি বলতে শুনতেছি না। যদিও তারা ক্ষমতায় চলে আসছে, সরকার তাদের, এখন তারা তো যা ইচ্ছা তাই করতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার, রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়া হচ্ছে খোদার পরে তাদের জায়গা, তাই না? সেই জায়গা থেকে অনেক উল্টাপাল্টা কথাও তো বলতে পারেন, কিন্তু এখনো কিছু শুনতেছি না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদেরও একটা গঠনমূলক রাজনীতির জায়গার সূচনা ঘটানো দরকার। এবং আমি একটু বিস্মিত হয়েছি যে তারেক জিয়া সাহেব ওনার গাড়িতে পতাকা তুলছেন না। আমি এমেজড হয়েছি। হ্যাঁ, এটা সবাই প্রশংসা করছে। হ্যাঁ, আমি আমার জীবনে এটা শুধু আওয়ামী লীগ আমলে না, আমি সব আমলেই দেখেছি, ভিআইপিরা যখন মুভমেন্ট করেন রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। আমার সামনে অনেক সময় অ্যাম্বুলেন্সের সাইরেন বাজতে দেখেছি, কিন্তু হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব যাবেন, বেগম খালেদা জিয়া যাবেন, জননেত্রী শেখ হাসিনা যাবেন, তাদের যাওয়ার কারণে অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে থাকতে দেখেছি, আপনাকে বলছি। তো সে বিএনপি করলো, সে যে এই প্রচলনটা করলো যে আমি রাস্তা আটকাবো না বা ট্রাফিক বন্ধ করবো না, আই থ্যাংক হিম, আমি তাকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাকে ধন্যবাদ জানায়। তবে এর সাথে এটাও বলতে চাই যে শুধুমাত্র আপনি পতাকা উড়ালেন না বা রাস্তায়
ট্রাফিক নিয়ন্ত্রণ করলেন না আপনার মুভমেন্টের সময়, এর মধ্যেই তো আর আপনার দায়িত্ব সীমাবদ্ধ থাকবে না। আপনার উচিত আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল যাতে গণতান্ত্রিক ভাবে অংশগ্রহণ করতে পারে এটা নিশ্চিত করা। কারণ আপনি যদি দাবি করেন যে আপনার দল বিএনপি স্বাধীনতার দল, আপনি যদি দাবি করেন যে আপনার বাবা একজন মুক্তিযোদ্ধা, তাহলে ওই মহান মুক্তিযুদ্ধের সংগঠক যে দল, ওই মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক যিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই স্মৃতি বা এই সত্যকে অস্বীকার করে আসলে দীর্ঘমেয়াদী ভাবে দীর্ঘস্থায়ী ভাবে কোন আদর্শকে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। আমি মনে করি না স্বাধীনতার যুদ্ধে আজকে যে নতুন সংসদ, সেই সংসদে যে মাননীয় স্পিকার মেজর হাফিজ বিক্রম সাহেব, ওনার যুদ্ধ করা বা আওয়ামী লীগের কোন একজন মুক্তিযোদ্ধার যুদ্ধ করার ভিতরে কোনো সংঘর্ষ আছে, কোন সাংঘর্ষিক অবস্থান আছে। সুতরাং ওই যে বললাম, যদি একজন প্রধানমন্ত্রী একবার নিজেকে মনে করেন যে তিনি প্রধানমন্ত্রীত্বের উপরে, টাকাটা শুধুমাত্র ওনার জন্য কাগজ, ক্ষমতাটা শুধুমাত্র ওনার জন্য একটা সুযোগ, তাহলে আপনি দেখবেন যে অনেক সমস্যারই সহজ সমাধান আমরা খুঁজে পাব। আর আওয়ামী লীগ করার জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের যে কোনো সংকট আমাদের সকলের সংকট। সুতরাং ওই সংকটকে মোকাবেলা করার ক্ষেত্রে শকুনের দোয়া পড়ার মতো, যে যদি ওই সংকটেও পড়ে যায়, এই ধরনের কোনো চিন্তা ভাবনা পোষণ না করাটা আমি মনে করি as a statesman, as a leader, as a true politician and as a true patriot, that is our responsibility. মানে তারেক রহমান প্রসঙ্গে বলছিলেন তার যে মন্ত্রিসভা, তা সেটি আপনার কাছে কেমন মনে হলো? আপনার সাথে অনেকেই আসলে আগে টক শো আপনার সাথে বেশিরভাগ যারা আমার সবাই মন্ত্রী হয়ে গেছে, অনেকে মন্ত্রী হয়েছে, হ্যাঁ, এবং সেখানে তাদের সাথে ওই যে আপনি বলছিলেন পলিটিক্সের অবস্থা এমন হয়েছিল, আপনারাও অনেক আক্রমণাত্মক হয়ে যেতেন, সেখানে আসলে তারা এখন অনেকে মন্ত্রী হয়ে আছেন, সেটা নিয়ে আসলে আপনার কি? আমি তাদেরকে সাধুবাদ জানাই, আমি তাদেরকে শুভেচ্ছা জানাই। আমি আশা করি তাদের মাধ্যমে দেশের ভালো হবে, আমি বিশ্বাস করতে চাই। আপনি কোনো চমক পেয়েছেন মন্ত্রিসভায়? মানে ডক্টর খলিলুর রহমানকে নিয়ে অনেক আলোচনা হয়েছে যে তিনি কিভাবে মন্ত্রী নিয়ে। ডক্টর খলিলুর রহমান নিয়ে কেন আপনি এটা চমক হবে? ডক্টর খলিলুর রহমান তো সাবেক প্রধান বিচারপতি, সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমান সাহেবের প্রাইভেট সেক্রেটারি, পিএস ছিলেন, প্রশাসনের থেকে নিয়োগকৃত পিএস ছিলেন। এবং তখন 2001 সালের যে নির্বাচন নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক অভিযোগ আছে, সেই নির্বাচনের ইঞ্জিনিয়ারিং এর সাথে ডক্টর খলিলুর রহমানের একটা সরাসরি সংযোগ থাকার কথাও তো শোনা যায়। আমি তো বুঝলাম না যে আপনারা ডক্টর খলিলুর রহমানের নিয়ে কি এই তত্ত্বাবধায়ক ডক্টর ইউনূসের সময় থেকে কথা বলা শুরু করলেন। মানে আওয়ামী লীগের নেতা কর্মীদের ডাটাবেজও এত দুর্বল হয়ে গেছে যে they don't even know from where he has come. আপনি এত আশ্চর্য হচ্ছেন কেন? সে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী হবে 2001 সালে বিএনপিকে ক্ষমতায় আনার পেছনে এই সম্পর্ক নিবিড়, সম্পর্কটা আবার বলছি, এটা নিবিড় সম্পর্ক। ইয়েস, কারণ এখন জামাত দাবি করছে এখনো খলিলুর রহমানের ইঞ্জিনিয়ারিং আছে বিএনপিকে ক্ষমতায় আনার পেছনে। আপনার অনুষ্ঠানে আমি এসে বলেছি ডক্টর ইউনূস নির্বাচন দিবে, বলি নাই? আপনার অনুষ্ঠানে আমি কি বলেছি? জামাত ক্ষমতায় আসবে না, বলি নাই? আপনি রাজনীতি করেন, কিন্তু আপনি শুধু নিজেকে নিয়ে চর্চা করবেন, অন্যকে নিয়ে চর্চা করবেন না, এটা তো হতে পারে না। আপনি এক একটা ক্রিটিক্যাল পার্সোনালিটির যদি এক একটা নেসেসারি পার্সোনালিটির যদি ডোসিয়ার মেনটেন করেন, যে তাকে নিয়ে একটু লেখাপড়া করেন, চিন্তা করেন, আপনি তো বুঝবেন কি হবে সামনে। আপনি খলিলুর রহমান সাহেবকে নিয়ে এত চিন্তা করতেছেন কেন? এটা কেন হিসাব মিলবে না? নিবিড় সুনিবিড় সম্পর্ক দীর্ঘদিনের। সেই দীর্ঘদিনের সম্পর্ক থেকেই তিনি আসলে এখন এসে মন্ত্রী হয়েছেন। মাঝখানে কোন একটা সময় তিনি একটু মুক্ত ছিলেন। জনাব সাদেক হোসেন খোকা, বীর মুক্তিযোদ্ধা, যিনি ঢাকার একসময় মেয়র ছিলেন, যখন ডক্টর ইউনূস নোবেল প্রাইজ পেলেন, তার পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতৃত্বে একটি আন্দোলন বিএনপির বিপক্ষে পরিচালিত হচ্ছিল। সেই সময় থেকে নাগরিক সম্বর্ধনা থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই আন্দোলন প্রশমিত করার ক্ষেত্রে ওনার যে বার্তা উনি দিয়েছিলেন গণমাধ্যমের সামনে, সেগুলো বিশ্লেষণ করলেই তো আপনি পেয়ে যাবেন যে ইনক্লিনেশন টুয়ার্ডস হুইচ পার্টি। আমরা না বুঝে না শুনে লাফালাফি করে অনেক কথা বলেছি, অনেক অ্যান্টিসিপেশন, অনেক গল্প, বাট হিসাব মিলিয়ে আপনি এক দাবার বোর্ডে কাকে কোথায় বসাবেন এটা তো করেন নাই। তো আশ্চর্য হচ্ছেন কেন? মানে 2001 সাল থেকে একটা হিসাব আপনি মিলাচ্ছিলেন। ধন্যবাদ। আমি তার আগে থেকে হিসাব মিলাচ্ছি, হিসাব মিলাচ্ছি। অফকোর্স এটার অনেক ব্রড একটা পার্সপেক্টিভ আছে, সেটা এই এক অনুষ্ঠানে বলা সম্ভব না।
বাট কোনোদিন সুযোগ পাইলে আপনি আমাকে আবার ডাকেন, আমি বলবো আস্তে আস্তে। ব্যাপারটা হচ্ছে যে এখানে তো আপনি সমসাময়িক টপিক নিয়ে কথা বলছেন, সো খুব ফিলসফিক্যাল, আদর্শিক, খুব আন্ডারলাইং কারেন্ট, মানে যে স্রোত চোখে দেখা যায় না সেগুলোকে ঘিরে যে সম্পর্ক গড়ে ওঠে সেটা নিয়ে আলাপ করার মতো কোনো অনুষ্ঠান তো আপনি এখন কখনো করতে সুনির্দিষ্ট পারছেন ভাবে খলিলুর রহমান প্রসঙ্গ আসলে আরো বিস্তারিত শুনবো, তবে এতটুকু আপনার কাছ থেকে না। শুধু খলিলুর রহমান কেন, মানে ওভারঅল শুধু খলিলুর রহমান কেন? কারণ এখনকার প্রশ্নটা তাকে নিয়েই ছিল যে মন্ত্রী হিসেবে তাকে অনেকে চমকভাবে মনে করছেন। শেষ প্রশ্নটা করে একটু রাষ্ট্রপতিকে নিয়ে, সেটি নিয়ে কদিন ধরে খুব আলোচনা হয়ে গেল, আপনার কাছে এজন্য খুব সামারি করে একটু শুনতে চাই। আপনাদের আমলের রাষ্ট্রপতি এখন আপনাদেরকে, মানে আপনাদের আমলকে ফ্যাসিস্ট আমল বলছে, এটা আপনাদের জন্য আসলে কেমন বার্তা? আচ্ছা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিল্লিতে চলে যাওয়ার পরে 3টা ফাংশনাল সাংবিধানিক পদ ছিল। মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন, মাননীয় স্পিকার শিরিন শারমিন এবং ডেপুটি স্পিকার জনাব শামসুল টুকু সাহেব। ঠিক আছে, এখন আমি প্রথমেই বলি, জনাব শাহাবুদ্দিন এবং শিরিন শারমিন যদি দুজনকে আমি বলে দিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কেন? রাজনৈতিক ব্যক্তি যখন রাজনৈতিক কাজে আসে না, তখন তার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা ছাড়া আর কিছু থাকে না। আপনি আজকে শুধু প্রেসিডেন্ট 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 রাষ্ট্রপতি নিয়ে লেগেছেন। যদি রাষ্ট্রপতি তার জায়গায় বলে বসে যে আমি তো রাষ্ট্রপতি হইতে চাইনি, আমি তো স্বপ্নে দেখিনি কোনোদিন আমি রাষ্ট্রপতি হব, কি বলবেন? উনি যদি বলে বসেন যে আপনারা যখন দেশ ছেড়ে চলে গেলেন আমার একটু সাথে নিয়ে যাইতেন, এটার উত্তরে কি বলবেন? উনি যদি বলেন যে ইয়াজউদ্দিন রাষ্ট্রপতি ছিল, ইয়াজউদ্দিন যেই বিএনপি তাকে রাষ্ট্রপতি বানিয়েছিল, সেই বিএনপির বিরুদ্ধে দুর্নীতিগ্রস্ত অপশাসনের বিএনপির শাসন থেকে দেশ আজ মুক্ত হইলে বক্তব্য দেয় নাই? স্মরণ করে দেখেন 111 সরকারের সময় যখন টেক ওভার করলো, দিয়েছে কিনা? আব্দুর রহমান বিশ্বাস বিএনপির রাষ্ট্রপতি যখন 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলো, তখন আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন নাই? মানে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেয়া এক, আর একটা হচ্ছে ওই পুরো আমলটাকে ফ্যাসিস্ট আমল বলে ফেলা। না না না, আমি বলছি যে প্রতিটা জিনিসের তীব্রতা তো দিন দিন বাড়ছে। নিষ্ঠুরতা, নৃশংসতা, অত্যাচার, লাঞ্ছনার তীব্রতা তো বাড়ে না? ধানমন্ডি 32 নাম্বার তো নিজস্ব কোনো প্রাণ ছিল না, সেটা তো ইতিহাসকে বহন করে, বঙ্গবন্ধুর বাড়ি। তারে ভাঙলে আপনি কি জয় করলেন? কিন্তু ভাঙলেন না। এখন এই রাষ্ট্রপতি একা মানুষ, দলে নাই আওয়ামী লীগ, রাস্তায় নাই আওয়ামী লীগ, কোথাও কোনো নেতা কর্মী খুঁজে পাচ্ছে না। ওনার শরীরের কোন অঙ্গের সাথে অস্ত্র ঠেকায় কি ওনাকে বলছে আপনি জানেন কিভাবে? উনি যে বাংলাদেশ জিন্দাবাদ বইলা মানে টিকে গেছে, উনি তো দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ বাঁচাইছে। অস্ত্রের মুখে বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন, এমনটা হতে পারে? বলতে পারেন, আমি তো সেটা জানি না। আমি আপনাকে বলছি যে আপনি তো ওনার পাশে নাই, আমি তো ওনার পাশে নাই। আমি নিজের ঘরে নিয়ে বলছি, আমি তো পালিয়ে গেছি। আমি পালানোর সময় তো বলি নাই যে মহামান্য রাষ্ট্রপতি আপনি আমার সাথে আসেন। আমি যে একটা স্পিকার বানাইছিলাম, ওই যে বললাম দুজনকে ইন্না লিল্লাহি বলছি না, কেন বলছি আপনার বুঝতে হবে। কারণ শিরিন শারমিন চৌধুরীকে আপনি স্পিকার বানিয়েছেন সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের স্পিকার, অভিভাবক হওয়ার জন্য, যেখানে তিনি নিজেই ছিলেন সংরক্ষিত আসনের। তার নিশ্চয়ই কোনো কারণে বানিয়েছেন। স্পিকার হবে কে? যে সংকটকে মোকাবেলা করতে পারে। নোয়াখালীতে তার বাড়ি, সেখান থেকে নিয়ে রংপুরের মানুষের ওখানে আপনি আর কোনো নেতা পান নাই, পীরগঞ্জ থেকে ওনাকে এমপি বানিয়ে দিয়েছেন। ভালো কথা। তো সংকট যখন আসলো, উনি যদি 2রা সেপ্টেম্বর 2024 সাল রিজাইন করতে পারেন, ডেইলি স্টারে নিউজ আছে, প্রথম আলো নিউজ জানেন, তাইলে রাষ্ট্রপতি কি দোষ করলো? সংবিধান কি শুধু একজনের দায়িত্ব মেনটেন করা? বরঞ্চ যারা আপনি ডেপুটি স্পিকার হিসেবে রাখছেন তাকে তো মাইক থাপ্পড় সব দেওয়া হয়েছে, কিন্তু সে রিজাইন করেনি। তাকে হাজার অত্যাচার করার পর সে রিজাইন করেনি। তার মানে কি? তার মানে আপনি আপনার এই অনুষ্ঠানের মধ্যে বলতে চাচ্ছি যে পলিটিক্যালি প্রুভেন সোল ছাড়া যাদেরকে আপনি সংবিধান রক্ষা করার দায়িত্ব দিবেন, যাকে রিজাইন করতে বলা হয়েছে তিনি রিজাইন করেছেন, যাকে আসলে সেরকম চাপ দেওয়া হয়নি তিনি করেন নাই, বিষয়টা কি এরকম নাকি? নো নো নো,
মারাত্মক রকম মানে অত্যাচার সাবেক করা হয়েছে। প্রধানমন্ত্রী তো রিজাইন না করে চলে গেছেন বলে দাবি করেন। শামসুল হক টুকুর মারাত্মক চাপ দেওয়া হয়েছে, সে তো রিজাইন করে নাই। আপনি তো ধরতেই পারেন। আমি বলছি পলিটিক্যালি প্রুভেন যারা, রাজনৈতিক ভাবে যিনি প্রমাণিত, তারে আপনি যে জায়গা মতো রাখেন, সে তো ক্রাইসিসে ভাঙবে না, সে আপনার ফাইট করবে। আপনি 17 বছরে উল্টাপাল্টা লোক আমরা বসাইছি। আপনারা জানেন শিরিন শারমিন চৌধুরী কোথায়? মানে সংসদের প্রথম অধিবেশনে তারেক রহমান বলছেন যে না, উনি রিজাইন করে ভালো আছেন, উনি রিজাইন করে ভালো আছেন। নিখোঁজ। প্রবলেমটা হচ্ছে যে উনি রিজাইন করছেন, সেই বিষয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো রিয়াকশন নাই। যখন আমরা যেটা পাই হুজুগে লাফাই, লাফ দিয়া পড়লাম। আরে রাষ্ট্রপতি নিয়ে লাফাইতেছেন, আজকে যদি সংসদের স্পিকার বইলা বসতো আমি রিজাইন করবো না, তাহলে কি দাঁড়াইতো জিনিসটা আপনি মনে করেন? রাষ্ট্রপতি কি আছে? কিছুই নাই, কোনো ক্ষমতাই নাই তার সাংবিধানিক। হি হ্যাজ নাথিং। আমার কথা হচ্ছে আমি কারো পক্ষে না বিপক্ষে না, আমার কথা হচ্ছে আপনি একটা জিনিস জানবেন। সেনাবাহিনীর অনেকে আবার আপনার এখানে আসে, সাবেক, জিজ্ঞেস করবেন, সেনাবাহিনী বা পুলিশের কাউকে কখনো এককভাবে অস্ত্র ক্যারি করতে দেওয়া হয় না, বা কোনো অপারেশনে এককভাবে পাঠানো হয় না। কেন? ইটস এ কোয়েশ্চেন অফ ফরমেশন। তার মানে হলো যে আপনি একা যেমন অস্ত্র চালাবেন, ঠিক একইভাবে অস্ত্র রক্ষাও করতে হবে। কারণ আপনার অস্ত্র কেড়ে নিয়ে যদি আপনার উপর উল্টা চালায়, তাহলে তো লাভ হলো না। তার মানে পৃথিবীর সব জায়গায় শক্তিটা আসে একটা ফরমেশন থেকে। এই জন্য শব্দ দল বা টিম, এটা ঐতিহাসিক ভাবে এসেছে। তো সাংবিধানিক পদে যারা আছেন তারা তো একটা গ্রুপে অন্তর্গত, তারা একটা নিবিড় সম্পর্ক স্থাপন করে একসাথে কাজ করার কথা। এই সাংবিধানিক পদধারী ব্যক্তিরা, প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে কি হবে সংবিধানে তো লেখা নাই। সেই সময় তারা যদি আগেই একজন রিজাইন করে ফেলে, তাহলে আরেকজনের কাছ থেকে কি আশা করতেছেন আপনি? আমি পদ দিতে পারি বললেই পদ দিলাম। হ্যাঁ, আমি গ্রামাঞ্চল থেকে, এখন তো বেশি স্পেসিফিক বলা যাবে না, হ্যাঁ, উঠাই নিয়ে আসলাম, কি বলে, হাঁটুতে পড়া লুঙ্গি পরা ছেলে একটাকে এনে রাত্রেবেলা ওয়াইন খাওয়া শিখাই দিলাম, 1000 কোটি টাকা বানানো শিখাই দিলাম। ইজ দিস এ পলিটিক্যাল সলিউশন? এটা তো হয়েছে, এটা তো হয়েছে। কেন গ্রামাঞ্চল থেকে আসলে ওয়াইন খাওয়া ছেলেকে, মানে গ্রামাঞ্চলে হাঁটু কি যেন, না, আপনি আর ওটা আমাকে না, সেরকম ছেলেকে আনতে হবে কেন? শহরে এরকম ছেলের অভাব ছিল না, ওরকম ছেলে না। আপনি, আমি বলতে চাচ্ছি, গ্রাম থেকে আপনি মেধাবী ছেলেকে আনবেন, গ্রাম থেকে আপনি শিক্ষিত ছেলেকে আনবেন, জ্ঞানী ছেলেকে আনবেন, আদর্শবান ছেলেকে আনবেন। আনলেন তো আনলেন না চোরকে আনলেন। হ্যাঁ, তো এটা কি হয় নাকি জিনিসটা? তাই না? সেটা শহর হোক গ্রাম হোক, যেখানে অন্যায়। এখন ঘটনা হচ্ছে আর একটা ব্যাপার কি দেখেন, না আপনি নাম জিজ্ঞেস করেন না, সব জায়গায় নাম বলাটা, কারণ কি এখনো আমাদের দল অনেক বিপনাইজড অবস্থায় আছে। আমার খালি ওই যে বিএনপির একজন নেতার একটা বক্তব্য, সম্ভবত মুন্সিগঞ্জের একজন নেতা, তার একটা বক্তব্য ভাইরাল হয়েছিল, নাম বললে চাকরি থাকবে না। তো সেই কি আপনাদের অবস্থায়? না, এটা তো অনেক ভাইরাল বক্তব্য। এটা উনি কেন, এটা তো আমরা সবাই বলি, নাম বললে চাকরি থাকবে না, অসুবিধা কোথায়? এটা সবাই বলে, সবাই বলে। এটা আওয়ামী লীগ, বিএনপি সব জায়গায়। চাকরির আশায় আপনারা নাম বলেন না, এখন আর কি চাকরি করবেন সামনে? না না, চাকরি না, বিপনাইজ ভাই, শত্রু। বাপরে বাপ, আপনি চিন্তা করতে পারবেন না কি পরিমাণ বিপনাইজ। আপনার এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামী লীগ, বাংলাদেশ ছাড়া তার অন্য কোনো আলাপ করছি না, কিন্তু আমি নির্মোহ ভাবে আলাপ করছি, রিয়েলিটি গুলা বলছি। সেটার জন্য যে পরিমাণ গালিগালাজ শুনতে হয়, এটা তো একটা অচিন্তনীয় ব্যাপার। আর তার থেকে বড় কথা কি, আমি মনে করি যে আমরা ভুল করতেই পারি, আমি করতে পারি, সবাই করতে পারে। যে মনে করে না যে ভুল করতে পারে, সে তো নিজে একটা অনেক বড় ত্রুটি, তাই না? তো এবং আপনি শাহাবুদ্দিন সাহেবের কথা বলতেছেন, আপনি এই যে এই পরিস্থিতির কথা বলছেন, দেখেন কতগুলা রিয়েলিটি আপনাকে মাইনে নিতে হবে। কিং চার্লস, যার মস্তক অলিভার ক্রমওয়েল ফেলে দিয়েছিলেন, এবং যাকে বলা হয় সমসাময়িক কালের গণতন্ত্রের পিতা, লর্ড অলিভার ক্রমওয়েল, আপনি হয়তো তার মূর্তি দেখেছেন ওয়েস্টমিনিস্টার অ্যাবির পাশে। হ্যাঁ, সে যে কিং চার্লসের এগেইনস্টে গৃহযুদ্ধ পরিচালনা করলো, নেতৃত্ব দিল, তো যখন তার জয় জয়কার, তখন তারা পিছনে পড়লো কারা বলেন? তখন রাজার যারা লয়ালিস্ট, যারা আজকে কনজারভেটিভ পার্টির সদস্য, তারা যারা আজকে কনজারভেটিভ পার্টি হিসেবে পরিচিত, তারা। তার মানে কি? তার মানে হচ্ছে গণ অভ্যুত্থান হতেই পারে, রেভলিউশন হতেই পারে, সাময়িকভাবে আপনি যদি পিছনে পড়েও যান, কিন্তু আপনার আগামীর রাজনীতি যদি ঠিক থাকে, আপনি এক সময় না এক সময় ঘুরে দাঁড়াবেন। কিন্তু আপনাকে ওই গণ অভ্যুত্থান বা ওই আন্দোলন কেন হয়েছিল সেটা উপলব্ধিতে নিতে হবে।
স্পষ্ট। দেখেন, রাশিদ রহমান, আপনাকে সেনা ধন্যবাদ। প্রধান আপনার শেষ লাইনটা ছিল, কি? বিমান বাহিনী প্রধান আপনার ছিল, নৌবাহিনী প্রধান আপনার ছিল, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আপনার ছিল, স্পিকার শিরিন শারমিন আপনার ছিল। আরে বাপরে বাপ, কোনটা আপনার ছিল না? অথচ আপনি এখনো বলতেছেন চক্রান্ত, ষড়যন্ত্র, চক্রান্ত। তো এর থেকে বেশি সুবিধার খেলার সুযোগ আপনারা কে দেয় দুনিয়ায়? সবই তো আপনার ছিল। তা তাইলে চক্রান্ত পারলেন না কেন? হলো না কেন? আপনার সালমান এফ রহমান ছিল একজন বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী। তিনি সংসদে জয় বাংলার কি বলে এটা যে জাতীয় স্লোগান হওয়ার কথা, মানে তোফায়েল সাহেব বলতে পারে নাই, সুরঞ্জিত সেনগুপ্ত সাহেব বলতে পারে নাই, আমির হোসেন আমু সাহেব বলতে পারে নাই, মানে যারা আসলে জয় বাংলার আন্দোলনে ছিল আর কি, বুঝলেন না? হ্যাঁ, বা মনে করেন জাতীয় চার নেতার কোন সন্তান সৈয়দ আশরাফ সাহেব বলতে পারেন নাই, তার কন্যারা বলতে পারেন নাই। হ্যাঁ, কিন্তু সালমান এফ রহমান সাহেব জয় বাংলার কথা বলছে সংসদে, এটা জাতীয় স্লোগান করা দরকার, উনি প্রস্তাব এনেছেন। তো রাজনীতি কোথায় ছিল বুঝতে হবে জিনিসটা। এখন আমি জয় বাংলা নিয়ে খুব কান্নাকাটি করতেছি, তো এটা ঠিক করতে তো একটু সময় লাগবে। শেষ প্রশ্ন, মানে আপনি বলছেন শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করে ভালোই আছেন, সম্প্রতি তাকে নিয়ে অনেক আলোচনা হলো আর কি। আপনি জানেন তার সম্পর্কে, তিনি কোথায় আছেন? তিনি কি আসলেই নিখোঁজ? আমি অবশ্যই জানি না উনি কোথায় আছেন, আমি অবশ্যই জানি না উনি কোথায় আছেন। তবে আমি এতটুকু জানি যে যেহেতু স্পিকার হিসেবে উনি আমাদের সামনে ছিলেন, অন্য কোনো ভাবে তার ওনাকে আমরা চিনতাম না। উনি বিশ্বের একটা বিশাল বড় বিস্ময়, কারণ পৃথিবীর কোথাও সরাসরি ভোটে যারা নির্বাচিত হন তাদের স্পিকার সংরক্ষিত আসন থেকে হয় না। এটা একটা বিরল একটা ইতিহাস, এটা চিরকাল লেখা থাকবে, এটা তো পরিবর্তন করা যাবে না। সেই জায়গা থেকে আমি সবসময় ওনাকে সমীহ করতাম, সম্মান করতাম। আমি ভাবতাম যে নিশ্চয়ই ওনার ভিতরে নিহিত কোনো একটা শক্তি আছে যেটা আমরা জানি না, যেটার মাধ্যমে দল কখনো বিপদে পড়লে, দেশ কখনো বিপদে পড়লে হয়তোবা আমরা এটার সুবিধা পাবো আর কি, উনি হয়তোবা ঘুরে দাঁড়াবেন। কিন্তু 2রা সেপ্টেম্বর 2024 সালে যখন তিনি রিজাইন করে বসলেন, এবং রিজাইন করার পরে এমন হতে পারে যে বন্দুক ধরে রিজাইন করানো হয়েছে, তাহলে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে বলা যেতে পারতো যে শিরিন শারমিন চৌধুরীকে অস্ত্রের মুখে রিজাইন করানো হয়েছে, অথবা আওয়ামী লীগের পেজ থেকে বলা হতো যে ওনাকে বিষ খাওয়াবে বলে হ্যামলকের ভয় দেখিয়ে সক্রেটিসের মতো রিজাইন করানো হয়েছে, অথবা বলতে পারতো যে ওনার কোনো সন্তান বা ওনার কোনো স্বামীকে ক্ষতিগ্রস্ত করবে এই ধরনের ভয় বা ব্ল্যাকমেইল দেখিয়ে রিজাইন করানো হয়েছে। এই ধরনের কোনো বক্তব্য তো আমরা পাইনি। যখন আপনি শাহাবুদ্দিনের যখন হ্যাঁ বলা যাবে না, আওয়ামী লীগ বলতে পারতো, ওনার তো বলার দরকার নেই। আওয়ামী লীগ যেটা এখন বলে চক্রান্ত হয়েছে বলতে পারতো না, থার্ড পার্টি হিসেবে বলতে পারেন তো আপনি, সেটাও তো আপনি বলেন নাই। আপনি এখন শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে লাগছেন, আরে ভাই ও তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারই নিয়ে কথা বলে লাভটা কি? সে বাংলাদেশ জিন্দাবাদ বললে কি আর আমারে ফ্যাসিস্ট বললে কি? ওর হাতে তার কলমও নাই, ক্ষমতাও নেই। যার হাতে ক্ষমতা তারাই আমাকে ফ্যাসিস্ট বলতেছে। আমাকে জনগণকে সাথে নিয়ে প্রমাণ করতে হবে আমি ফ্যাসিস্ট কি ফ্যাসিস্ট না। আপনি শাহাবুদ্দিনের নিয়ে আলাপ করেন, কেন করেন? নিশ্চয়ই ভালো কিছুর আসার জন্য। তাহলে আপনি শাহাবুদ্দিনকে নিয়ে যদি আলাপ করেন, তাহলে শাহাবুদ্দিনের আগে যে শিরিন ছিল তাকে নিয়ে আলাপ করবেন না? সে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিজে নিজে হয়ে গেল, সেটা নিয়ে কথা বলবেন না? তাহলে তো ওনাকে উদাহরণ হিসেবে নিলে আওয়ামী লীগের এখনো অনেক পদধারী লোক বাংলাদেশে আছেন, আক্রান্ত অবস্থায় আছেন না? তারা কি সবাই পদত্যাগ করবেন? তাহলে তারা কি কেউ কম ঝুঁকিতে আছেন? কেউ তো পদত্যাগ করছেন না, কেউ করছেন না, কেউ করবেন না। কারণ ওই যে আপনার কথা, যে পলিটিক্যালি প্রুভেন, যে পলিটিক্যালি মোটিভেটেড, তারে আপনি যেই দায়িত্ব দিবেন। আর কে আছেন? না, সাংবিধানিক পদ শুধু বলিনি, বলছি যে কোনো পদ আছে না, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, হ্যাঁ ওইটাও তো অনেকে আছে না। আপনি দেখছেন তো, এই যে যেমন আমরা একটা ব্যাংকের সাথে জড়িত ছিলাম, নাম হইলো মেঘনা ব্যাংক। ওই ব্যাংকের এক পরিচালক ছিল কি জাহাঙ্গীর মানিক কি সানজি নাকি অটোমোবাইলের কি মালিকের পরিচালক ছিল। সে ছিল আপনার ওই যে আর টিভির যে মালিক ছিলেন মোর্শেদুল আলম এমপি সাহেব, যিনি এখন জেলে। ওনার এলাকাটার নাম কি জানি, মনে আছে আপনার? এগুলো তো রাখতে হবে, নাহলে আপনি কিভাবে গণমাধ্যমে। হ্যাঁ, তো মোর্শেদুল আলম এমপির এলাকার সে আওয়ামী লীগের উপজেলার সভাপতি ছিল। তো 5ই আগস্টের 2024 সালের ইয়ের পরে সে গায়ে দুধ ঢেলে সাংবাদিক সম্মেলন করে সে আওয়ামী লীগের পদ ছেড়ে দিচ্ছে। এরকম আছে না কিছু লোক, এরকম চুতিয়া লোকও তো আছে বাংলাদেশে। তো আমি বলতে চাচ্ছি যে আমি নিজে কেন এত বড় বড় পদে এমন সব লোকজন দিব যারা একটু চাপে কি বলে যে অব্যাহতি নিয়ে নেয় বা নিজেরা রিজাইন করে। এখান থেকে শিখানো নেই। এই জন্য বলছি কি যে
যখন ওই আপনাকে যে প্রফেসর কার্জনের কথা কেন বললাম, বা জামালউদ্দিন সাহেবের কথা, বা আমাদের মাকসুদ মানে কামাল তারা তো কোনো সাহেবদের কথা পদেও কেন ছিল না, বললাম? ফলে পদত্যাগের প্রয়োজনীয়তা না তাদের নাই। না না, কিন্তু তারা সাহসী, ওটাই আমরা বলছি যে সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য পদ লাগে না। জি, স্পষ্ট। অনেক ধন্যবাদ।